তাহলে আমরা এখন ইয়াম কনফিগার দেখব। তো ইয়াম কি জিনিস? হচ্ছে ইয়াম মানে আমরা হচ্ছে rpm-ivh দিয়ে যে কোনো প্যাকেজ ইনস্টল করতে পারি, ঠিক আছে? আমরা যে কোনো প্যাকেজ বা অন্য প্যাকেজে যা আছে সব ইনস্টল করতে পারি, কিন্তু যদি আমরা এই কমান্ড দিই তাহলে আমাদের প্রবলেম হচ্ছে একটা সফটওয়্যার ইনস্টল করতে গেলে দেখা গেল সেই সফটওয়্যারের ডিপেন্ডেন্সি কিছু সফটওয়্যার থাকে, ঠিক আছে? তো ডিপেন্ডেন্সি যদি কোনো সফটওয়্যার থাকে, সাপোজ একটা সফটওয়্যারের ডিপেন্ডেন্সি হচ্ছে 3টা সফটওয়্যার, এখন 3টা সফটওয়্যারের মধ্যে একটা ডিপেন্ডেন্সি মনে করেন যে আরো 10টা, তাহলে আমাদের rpm-ivh কমান্ডটা কতবার দিতে হচ্ছে? 15-20 বার দিতে হচ্ছে। এবং যে যে ডিপেন্ডেন্সি মিসিং বলতিছে বা যে যে ডিপেন্ডেন্সি দরকার সেইগুলো কিন্তু আমাদের বের করে এক এক করে ইনস্টল দিতে হচ্ছে। তো এই জন্য আমাদের একটা সফটওয়্যার ইনস্টল করতে গেলে আমাদের অনেক rpm-ivh কমান্ড দিতে হচ্ছে, এবং সেটা একটা প্রবলেম যে ডিপেন্ডেন্সি সার্চ করে ডিপেন্ডেন্সিগুলো লিস্ট দেবে, সেই লিস্ট থেকে দেখে দেখে rpm-ivh দিয়ে সে একটা একটা করে সফটওয়্যার ইনস্টল দিতে হবে। তাহলে এটা একটা প্রবলেম, ঠিক না? আমরা যেরকম যে একটু আগে আমরা কি যে ককপিট ইনস্টল করলাম, তারপরে আমরা আরো যে সফটওয়্যার ইনস্টল সামনে করব ওখানে আমরা দেখতে পারবো। আচ্ছা আমি একটু দেখাই দিই, আমি ককপিটটা দিয়ে দেখাই, ককপিট ইনস্টল দিয়ে দেখাই। আচ্ছা আমি এখানে দেখেন 7 হলে, আচ্ছা আমি 7-এ দেখাই। আর আমার এখানে তো এম সার্ভার আমি এখনো করিনি। আচ্ছা ককপিটের সাথে যে সফটওয়্যারগুলো আসছে না, যে ককপিট ব্রিজ, ককপিট ডাব্লিউএস, তো ককপিটের এগুলো সার্ভিস। আমি যেটা দেখাতে চাচ্ছি এটা কিসে দেখাবো, এখানে কি করছে, ফিনিশিং ডিপেন্ডেন্সি রেজলিউশন, বিএসএফটিপি এর জন্য কোনো ডিপেন্ডেন্সি নাই। আমরা এবার দেখি আইপিএস সার্ভার, এটার জন্য তো ডিপেন্ডেন্সি নেই, কি ব্যাপার, সব ডিপেন্ডেন্সি গেল কই? এবার এটা আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি যে এখানে আমি একটা সার্ভার ইনস্টল করলাম, সেখানে এই যে প্যাকেজগুলো আছে আমি কিন্তু সব কিন্তু ইনস্টল করতে বলি, আমি কিন্তু সাম্বা ইনস্টল করতে বলিনি, তাই না? আমি কি বলছি, আমরা তো উপরে চলে গেছে, যাই হোক আমি বলছি আইপিএস সার্ভারতে আমি স্টার দিছি, ঠিক আছে? তো আইপিএস সার্ভারের পরবর্তীতে যে মিলগুলো পাবে ও সেইগুলো ইনস্টল করবে। এর মানে আমি বলছি এই 3টা ইনস্টল করতে, আইপিএস সার্ভার ডিএনএস, আইপিএস সার্ভার ট্রাস্ট -এডি। এর ডিপেন্ডেন্সি কি আছে? এতগুলো ডিপেন্ডেন্সি আছে, প্লাস 21 ডিপেন্ডেন্সি আছে। তাহলে যদি আমি আরপিএম কমান্ড ইনস্টল করি আমার কতগুলো কমান্ড দিতে হবে? এখানে দিতে হবে 21টা কমান্ড, আর এখানে দিতে হবে কয়টা? 3টা, 24টা কমান্ড দিতে হবে। তাহলে এটা কি আমাদের খুবই প্রবলেম হবে না? আমরা কি জানতাম যে এর এত ডিপেন্ডেন্সি আছে? এটা কি সম্ভব আদৌ জানা? একটা প্যাকেজে যদি 10টা ডিপেন্ডেন্সি থাকে তার মধ্যে একটা আবার নতুন করে ধরেন ভার্সন অ্যাড করছে, সাপোজ এখানে 3.10 আছে, এরপরে দেখা গেল 3.11 আনছে, সেখানে আরেকটা প্যাকেজের ডিপেন্ডেন্সি জুড়ে দিয়েছে, তো ওইটা জানা সম্ভব না। তো এই কারণে আমরা ইয়ামটা ইনস্টল করি, ইয়াম ইনস্টল করলে ডিপেন্ডেন্সি সহ ও ইনস্টল করতে পারে। ক্লিয়ার আমরা কেন ইয়াম করব? ইয়াম করার জন্য আমরা যদি রেডার থেকে সাবস্ক্রিপশন পারচেস করি, সেই সার্ভারটা যদি ইন্টারনেটের সাথে কানেক্ট হয় তাহলে ইন্টারনেট থেকে সে প্যাকেজ নামায় নিবে, যেটা সেন্টোস করছে। সেন্টোসে কি হয়, ইন্টারনেট থেকে প্যাকেজ ডাউনলোড করে নিচ্ছে, ইন্টারনেটের সাথে কানেক্ট থাকে, বাট রেডার কি করতে দিবে? রেডার বলে দিচ্ছে নো রিপোজিটরি অ্যাভেলেবেল,
দিস সিস্টেম ইজ নট রেজিস্টার্ড উইথ রেডার সাবস্ক্রিপশন ম্যানেজার, মানে টাকা না দিলে বা সাবস্ক্রিপশন না কিনলে আমাদের প্যাকেজ ইনস্টল করতে দিচ্ছে না। তাহলে আমরা কোন প্যাকেজগুলো ইনস্টল করতে পারবো? যেটা হচ্ছে আইএসওর ভিতরে যে প্যাকেজগুলো আছে আমরা শুধু এগুলোই ইনস্টল করতে পারবো। আমরা আইএসওটা দেখি মাউন্ট অবস্থায় আছে কিনা। আইএসওটা মাউন্ট অবস্থায় নিয়ে আমরা আইএসওটাকে মাউন্ট করে নিই। ওকে, এখন আমাদের এই আইএসওর ভিতরে যে প্যাকেজ আসছে সেই প্যাকেজগুলোকে আমাদের যে কোনো একটা ডিরেক্টরিতে কপি করতে হবে। তাহলে আমরা কপি কিভাবে করতে পারি? এইটাকে আগে মাউন্ট করা লাগবে। আমরা একটা ডিরেক্টরি করলাম। এই ডিরেক্টরি যদি আমাদের কপি করতে হয় তাহলে কি করতে হবে? এটাকে কোনো এক জায়গায় মাউন্ট করা লাগবে। আমি SR0 একে মাউন্ট করলাম MNT-তে। ডেভ SR0টা কোথায় আছে? ডেভ SR0টা কোথায় আছে? SR0 কি আর বলেন ভাই? ডেভ SR0 এটা কোথায় আছে? ভাই এটা তো স্ল্যাশ ডেভের ভিতরে আছে। সে SR0টা কি? এটা হচ্ছে CD-ROM, ঠিক আছে? হ্যাঁ, এখানে যদি আমরা CD-ROM লিখি তাহলেও কিন্তু সে একই জিনিস হচ্ছে, তাই না? এই যে অলরেডি মাউন্টেড দেখাচ্ছে। এটা হচ্ছে CD-ROM, যার ফাইলের নাম কি বা ডিভাইসের নাম কি? CD-ROM। ডেভ CD-ROM এর ভিতরে আছে। ডেভের ভিতরে কি থাকে আমরা জানি, যে ডিভাইসগুলো থাকে, তাই না? LSBL কে দিলাম, আমাদের এটা MNT-তে মাউন্ট আছে। এটাকে আমাদের এখন কপি করে কোথায় আমরা ডিরেক্টরিটা কোথায় নিতে চাচ্ছি? বার FTP পাবের ভিতরে কপি করতে চাচ্ছি। তাহলে আমরা কপি করব cp recursively forcefully purposely, এটা দেখাবে MNT থেকে। আমাদের লাগবে কি কি? যে বেজ ওএস আছে, অ্যাপস্ট্রিম ওএস আছে, এখানে হচ্ছে আমাদের রিপো ফাইলটাও আছে। তো আমরা যেটা করব, আমরা এই পুরোটাকেই কপি করে নিয়ে সাপোজ যাই, হ্যাঁ, কিন্তু আমাদের লাগবে হচ্ছে অ্যাপস্ট্রিম বেজ ওএস, ঠিক আছে? এরপরে আমরা রিপো তৈরি করে নিতে পারি। তো আমি জানি সব কিছু কপি করতে গেলে আমরা কি দেবো? স্টার, তারপরে আমরা কোথায় নিয়ে যাব? বার FTP পাবে। তো এখন 8 GB কপি করতে গেলে আমার অনেক টাইম লাগবে, এজন্য আমি কপি করব না, ঠিক আছে? আপনারা যখন করবেন আপনারা অবশ্যই কপি করে নেবেন। তাহলে এটা কপি না করে আমি কি করব? মাউন্ট করলাম এটাকে, এবং CD, আমি সেই লোকেশনটাতে যাই, আমি সব পেয়ে গেছি। মানে আমি এখন ওটাকে ওই জায়গায় মাউন্ট করলাম। হ্যাঁ, ওই জায়গায় মাউন্ট করে দিলাম। তাহলে ফাইলটা আমি ইমিডিয়েট ওখানে পেয়ে গেছি। বাট যদি আমাদের প্রোডাকশন এনভায়রনমেন্ট হয় তখন কি আমি CD-ROM সবসময় কি ডিস্ক ঢুকায় রাখবো? অবশ্যই না। তখন তো আমি অবশ্যই কপি করে নিব। এটুকু কি ক্লিয়ার? আমি কেন কপি করলাম না? 8 GB কপি করতে গেলে আমার আধা ঘন্টা লাগবে, ঠিক আছে? এই জন্য আমি কপি করলাম না। তাহলে আমাদের সফটওয়্যার আমরা সিস্টেমের মধ্যে পেয়ে গেছি। এখন আমাদের কনফিগার ফাইলটা এডিট করতে হবে। কনফিগার ফাইল কোথায় থাকে? EDC-র ভিতরে। আমি এনি নেম যে কিছু দিতে পারি, আমার নামও দিতে পারি। যেমন নাম দিই, এরপরে ডট দিয়ে রিপো ম্যান্ডেটরি, ডট রিপো নামে আমি একটা ফাইল বানাবো। সেখানে যাওয়ার পরে থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি একটা নাম দিব। এটা যদি ইয়াম সার্ভার হয় তাহলে আমি ইয়াম সার্ভার লিখবো। এনি নেম, এর সাথে আমি 898 এরকম কিছু জুড়েও দিতে পারি। এরপরে আমি দিব হচ্ছে একটা নেম দিব। নেমের ভিতরে আমি স্পেস দিতে পারি।
স্পেস দিলে সমস্যা নেই, কিন্তু আমি এখানে স্পেস দিতে পারবো না। ওকে, এরপরে আমি যে লোকেশনটাতে সফটওয়্যারটা রাখছি সেই লোকেশনটা বলে দিব। এর ফরম্যাটটা হচ্ছে ফাইল ক্লোন // তারপরে তার লোকেশনটা। এরপরে আমি বলে দিব জিপিজি চেক ইকুয়াল 0। আচ্ছা, জিপিজি চেক ইকুয়াল 0 মানে হচ্ছে এর ওএস এর সাথে একটা জিপিজি কি ফাইল দিয়ে দিছে, যেটা হচ্ছে যদি কোনো আরপিএম মডিফাই করা হয় বা আরপিএম এর সাথে ও জিপিজি চেক করে দেখে যে সফটওয়্যারটা মডিফাই কিনা, বা কোনো হ্যাকার ওটাকে এডিট করে কোনো কিছু করছে কিনা, ঠিক আছে, যদি সেটা কির সাথে ম্যাচ না হয় তাহলে ও ইনস্টল করতে দেয় না। এটা হচ্ছে আমাদের উইন্ডোজের হচ্ছে সিগনেচার কি আছে অনেকটা ওরকমই, ঠিক আছে। তাই আমি বলে দিলাম যে জিপিজি চেক করার দরকার নেই, জিপিজি চেক ইকুয়াল টু 0। আমি জিপিজি কি দিয়েও দেখাবো। এরপর আমরা সেভ করে দিই। এবার আমি দিব ইয়াম রিপোলিস্ট। আচ্ছা, এটা হচ্ছে রেড হ্যাট 8। রেড হ্যাট 8 একটু চেঞ্জ আসছে, তো আমাদের ওই চেঞ্জটাকে রেড হ্যাট 7-এ যদি আমি যেটুকু করেছি এটা যদি রেড হ্যাট 7-এর ক্ষেত্রে করতাম তাহলে ইয়াম সার্ভার কিন্তু কনফিগার হয়ে গিয়েছিল, আমরা আগেও কিন্তু দেখছি, তাই না? তো এটার ক্ষেত্রে চেঞ্জ আসছে কি, এখানে হচ্ছে অ্যাপ স্ট্রিম এবং বেজ ওএস। একটু দেখাই এটা। অ্যাপ স্ট্রিমের ভিতরে যে প্যাকেজগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন রিলেটেড। আর বেজ ওএস এর ভিতরে কি আছে, যে ওএস রানিং থাকার জন্য যে সার্ভিসগুলো দরকার সেগুলোর আরপিএম আছে বেজ ওএস এর ভিতরে। প্যাকেজের ভিতরে আমরা যাই, এখানে কি ইউজ প্যাকেজ আছে না, সব আসছে আমাদের ওএস রান থাকার জন্য যে প্যাকেজগুলো দরকার সেইগুলো। তো এই জন্য এই দুইটাকে আমাদের বলে দিতে হবে কনফিগার ফাইলে। দুইটাকে বলে দিই, এটাকে কপি করে নিয়ে আসি। অ্যাপ স্ট্রিম আর হচ্ছে বেজ ওএস। প্রথমে বেজ ওএসটাকে করি। এবার আমরা ইয়াম রিপোলিশ দিই। আরে ছোট করে দাও, না হলে আমাদের দিয়ে বেড়ে যাচ্ছে। আচ্ছা, কি আমার পাচ্ছে না কেন? var active pub base os। না, আমি একটু দেখে নিই, এটা মনে হয় কোনো একটা ইস্যু হচ্ছে। ওকে, আমি শুরু করি। হ্যাঁ, হ্যাঁ ভালো। হ্যাঁ ওকে, হ্যাঁ, আমি বলতেছি। আচ্ছা,
রেড হ্যাট 7 এ হচ্ছে আমরা যদি ইএম রিপোলিশ দিই তখন কিন্তু আমাদের ডান দিকে বলে দেয় যে কয়টা রিপো আছে। আমি এদিকে দেখে দেখাই। এখানে আমাদের কিন্তু বলে দিচ্ছে যে 5100টা আছে, তাই না? 5100টা প্যাকেজ আছে, বাট রেড হ্যাট 8 এ কিন্তু এটা বলছে না, ঠিক আছে? এই জন্য আমি ভাবছি যে এটা হয়নি, কিন্তু আমাদের এটা হয়েছে। হ্যাঁ, আমরা যদি ইএম রিপোলিশ দিই তাহলে কিন্তু ওখানে নাম্বারটা দেয়নি, আমি নাম্বারটা দেয়নি বলে মনে করছি যে হয়নি। ওকে, তা আমি কনফিগার ফাইলটা একটু দেখি কি কনফিগার করলাম। এখানে আমি বলে দিছি, আমি বললাম না বেজ ওএস এবং অ্যাপ্লিকেশন স্ট্রিম ওএস, এটা দুইটা ফোল্ডারে বেজ ওএস এর জন্য বেজ যে প্যাকেজগুলো আছে সেগুলো আছে, ঠিক আছে? আর অ্যাপ্লিকেশন স্ট্রিম মানে হচ্ছে আমাদের ইউজার স্পেসের জন্য যে আমরা যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করবো রিলেটেড সব ফাইলগুলো আছে অ্যাপ স্ট্রিমের ভিতরে। ওকে, তো এই জন্য আমাদের রেড হ্যাট 7-এ আমাদের একটা বেজ ইউআরএল করলেই হবে, বাট 8-এ আমাদের দুইটা করতে হবে। একটা হচ্ছে বেজ ওএস এর জন্য আর একটা হচ্ছে অ্যাপ স্ট্রিমের জন্য। এখন এখানে আমরা কি করছি, ফাইল বলছি, কারণ হচ্ছে আমাদের লোকাল যে ডিরেক্টরি আছে এখানে আমাদের ওই ফাইলগুলো বা প্যাকেজগুলো রাখা আছে, এই জন্য আমরা ফাইল বলছি। যদি আমাদের এফটিপি বা এসটিটিপি সার্ভারের মাধ্যমে আমরা যদি এই প্যাকেজগুলা মানে প্রোটোকলের মাধ্যমে যদি আমরা নিয়ে আসতাম তাহলে আমরা কি করতাম, আমরা এখানে সেই প্রোটোকলটার নাম বলে দিতাম। যদি এখানে আমরা এফটিপি করতাম তাহলে ফাইলের এই জায়গায় আমরা কি বলে দিতাম, এফটিপি কোলন, তারপরে কিন্তু আমরা সেই সার্ভারের আইপি বা নাম এগুলো বলে দিতাম, ঠিক আছে? তো আমি ওইটা হচ্ছে এফটিপিটা আমি কালকে দেখাবো। তো এখন আমি লোকাল বেজে যে আমরা ফাইলটা রাখছি, কোথায় রাখছি আমরা, বার এফটিপি পাবে, এটা আমরা মাউন্ট করেও রাখতে পারি অথবা কপি করে নিয়ে এসেও রাখতে পারি। এখন আমি এটা সেভ দিলাম। এখন আমি একটা প্যাকেজ ইনস্টল করি, ইয়াম ইনস্টল এইচ, আমরা জানি যে এইচটিটিপি এর জন্য আমাদের কি প্যাকেজ ইউজ করি, এইচটিটিপি ডি, ডি ফর ডিমন। এবার হচ্ছে ওয়াই দিলাম, এটা কি অলরেডি ইনস্টল আছে। যদি আমরা কোনো প্যাকেজ রিমুভ করতে চাই তাহলে কি করব, -y বলতে ও আমার কাছে কনফার্মেশন চাইবে না, ঠিক আছে? ইনস্টল করার আগে আমার কাছে কনফার্মেশন চাইবে না, চাইবে কি চাইবে না এটা। আমি এটাকে রিমুভ করি, এই যে আমার কাছে আমি ওয়াই দিইনি এই জন্য আমার কাছে কনফার্মেশন চাচ্ছে, আমি ওয়াই দিলাম। কিন্তু এইচটিটিপি রিমুভ করে ফেলছে। এখন যদি কোনো সফটওয়্যার ইনস্টল করতে যাই আমরা কি করব, ইয়াম ইনস্টল তারপরে প্যাকেজের এক সেকেন্ড সুজিত, সেটা হলো যে এইচটিটিপি যে আমার ইনস্টল আছে কিনা এটা আগে আমরা যদি দেখি তারপরে ইনস্টল করি। ইনস্টল আছে কিনা ইনস্টল আছে কিনা সেটা তো আমার অলরেডি, যে ইনস্টল যখন আমি দিতে গেলাম তখন কিন্তু বলছে আমাকে যে অলরেডি ইনস্টল আছে, তাই না? হ্যাঁ, আমরা এখন আরপিএম তো মাইনাস uninstall দিয়েও করলাম। দেখতে পারি। এখন তো আমি আনইনস্টল করলাম, এখন আমি কি দেখবো, চেক করে দেখবো যে এটা আছে কিনা। তাহলে হচ্ছে আমরা আরপিএম মাইনাস কিউএ তারপরে এইচটিটিপি এইচটিটিপিডি, তাহলে আমাদের ইনস্টল করা নেই। ওকে, এখন তাহলে আমরা ইনস্টল করব, তাহলে ইয়াম ইনস্টল এইচটিটিপিডি। এখন আমরা একটু উপরে যে দেখি, এখানে আমাদের কি হচ্ছে, ইনস্টলিং ডিপেন্ডেন্সি, ডিপেন্ডেন্সি কিন্তু এই যে দুটো ইনস্টল হয়েছে। এগুলো হচ্ছে উইক ডিপেন্ডেন্সি আর এগুলো হচ্ছে ডিপেন্ডেন্সি, ঠিক আছে? তাহলে আমাদের এইচটিটিপি এর জন্য যে ডিপেন্ডেন্সিগুলো আছে সেগুলো কিন্তু ইনস্টল হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা কি যে কোনো প্যাকেজ এখন ইনস্টল করতে পারবো। আমরা যদি এসএসএইচডি দেখি, এসএসএইচডি বারবার এসএসএইচডি দিচ্ছি, এটার হচ্ছে প্যাকেজ নেম আছে ওপেন এসএসএইচ হাইফেন সার্ভার। তাহলে আমাদের কি বলছে, অলরেডি ইনস্টলড আছে। এখন যদি আমরা রিমুভ করি তাহলে কি হবে, আমি পুটি থেকে ডিসকানেক্ট হয়ে যাবো, এটা দিব না। তাহলে এটুকু একটু সবাই করুক, আমি হচ্ছে প্যাকেজ এটা দেখাই দিই। এটা না করলে কিন্তু কোনো কিছুই কনফিগার করতে পারবে না।
মাউন্ট করার পরে এই যে এটুকু করবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা হচ্ছে একটা ডিরেক্টরি তৈরি করব। তাহলে আমরা প্রথমে একটা ডিরেক্টরি তৈরি করলাম। কি জন্য ডিরেক্টরি তৈরি করব? আমাদের ডিভিডি রমটাকে মাউন্ট করার জন্য, ঠিক আছে। তো আমরা সেকেন্ড স্টেপে কি করলাম, ডিভিডি রমটাকে মাউন্ট করলাম কোথায়, যে কোনো একটা লোকেশনে। আমি ভার এফটিপির ভিতরে করছি, মানে আমি নেক্সট ক্লাস এফটিপি প্রোটোকলের মাধ্যমে প্যাকেজটা শেয়ার দেবো, এই জন্য আমি একবার এটা করে নিছি, ঠিক আছে। ভার এফটিপি পাবের ভিতরে আমি মাউন্ট করলাম। এবার আমি এখানে যে সিডি বা এলএস করে আমি দেখলাম। এখন আমি কি করব, আমি একটা কনফিগার ফাইল তৈরি করতে হবে। ইয়ামের কনফিগারেশন ফাইলটা আমাদের কোথায় তৈরি করতে হবে, yam.repos.d তে, সেখানে any_name.repo একটা ফাইল তৈরি করতে হবে। তার ভিতরে আমাদের কি এন্ট্রি দিতে হবে, এই এন্ট্রিটুকু দিতে হবে। এটা হচ্ছে আমাদের 3 নম্বর স্টেপ। তারপরে আমরা ইয়াম রিপোজিটরি দেখব। ইয়াম ক্লিন অল দেওয়া লাগলে ইয়াম ক্লিন অল দিব, যেটা হচ্ছে রিপোজিটরি ক্লিয়ার করে আবার নতুন করে ও রিবিল্ড করে, হ্যাঁ। আর তারপর আমরা কি করব, ইয়াম ইনস্টল ইনস্টল করব, ঠিক আছে। তাহলে এই কটা স্টেপ করলে হবে। কল কেন দিচ্ছেন না? আমি দেখাচ্ছি। আমরা যে ইয়াম রিপোজিটরি দিলাম না, এখানে কেউ একটা রিপো ফাইল তৈরি করছে। এখন আমি যদি ক্লিন অল দিই, ও যে রিপো ফাইলের যে মেটা ডেটা বা আছে ওগুলোকে ক্লিন করে, মানে আমরা নতুন করে যদি কোনো রিপো অ্যাড করি, দেখেন 13 ফাইলস রিমুভ। যদি আমরা নতুন কোনো রিপো অ্যাড করলাম, ঠিক আছে, তখন আমরা ইয়াম রিপো ক্লিন অল দিয়ে ওর রিপো যে বেজ যে ওর ইনফরমেশনগুলো কালেক্ট করে ও নিজের কাছে রাখছে আর কি, হ্যাঁ, ওগুলো ক্লিন করবে, মানে ক্যাশটাকে ক্লিন করে ও আবার নতুন করে রিপো লিস্ট তৈরি করবে, ইয়াম রিপো লিস্ট, তাই না ভাই? রিপোর্টটা কি আরেকবার একটু আরেকটু ভালো করুন। আচ্ছা এটা আমরা হচ্ছে যে যে বেজ ওএস করছি, আর এফটিপি পাব, এখানে আমি কি অ্যাপ স্ট্রিম আর বেজ ওএস নিয়ে কাজ করছি। আমি এখানে যাই, এখানে আমি দেখতে পাচ্ছি যে রিপো ডাটা নামে আমাদের একটা ফোল্ডার আছে ভিতরে। এখানে কিছু ফাইল আছে, ঠিক আছে। এই ফাইলগুলোর ভিতরে ইনফরমেশন ও নিয়ে রাখছে, কালেক্ট করে রাখছে যে কোন প্যাকেজটা কোথায় আছে, কার ডিপেন্ডেন্সি কি আছে, ঠিক আছে। এই ধরনের ক্যাশ বা মেটাডাটা সব ও এখানে রেখে দিছে, ঠিক আছে। তো আমি যদি এই ফোল্ডারটা ডিলিট করে দিই, তাহলে কিন্তু আমাদের কোনো প্যাকেজ ইনস্টল হবে না। এই ক্রিয়েট রিপো কমান্ড দিয়ে আমরা এই প্যাকেজের যে প্যাকেজগুলো থাকবে ওর রিপো ফাইলটা আমরা তৈরি করি। রিপো ফাইলটা হচ্ছে একটা মেটাডাটা বা ক্যাশের মতো, যেটা ক্রিয়েট রিপো কমান্ড দিলে তৈরি হয়, কিন্তু আমাদের বেজ ওএস এর ভিতরে রিপো ফাইলগুলো, এই রিপো ডাটা ফাইলটা অলরেডি আছে, এই জন্য আমরা রিপো ফাইলটা তৈরি করে নিই। তো এই রিপো ফাইল থেকে আমরা যখন ইয়াম রিপো লিস্ট কমান্ড দিচ্ছি, ও নিজের ক্যাশে এটা লোড করছে, ঠিক আছে, লোড করে রাখছে। যখন আমরা প্যাকেজ ইনস্টল করছি, ওই ক্যাশ থেকে এর সাথে মানে কম্পেয়ার করেও প্যাকেজটা ইনস্টল করছে। তো এটা সবাই করুক, তারপরে আমি জিনিসটা করার পরে আরো ক্লিয়ার হবে, ঠিক আছে। আমি আরো ক্লিয়ার করবো এটা। আমরা সেটিংয়ে যাব, সিডি ডিভিডি রমে যাব, যে আইএসও ফাইলটা দেখাই দিব ব্রাউজ করে।